আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন। মূল উদ্দেশ্য কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। বিস্ময়কর বিষয় হচ্ছে, অবাক করা তথ্য হচ্ছে, যেই প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশন, কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে 2025-এর জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই। তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না। তাহলে তিনি কেন যাচ্ছেন? কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে? নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের, আমরা সেটি মনে করি অবশ্যই অত্যন্ত গৌরবের হতে পারে, কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই কেন? আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা যে কেউ ক্রস চেক করতে পারেন। কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো, এবং সেখান থেকে আমাদের বুঝে নিতে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই তালিকায় নেই। তার আগে একটু জানিয়ে রাখি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি কি। 1990 সালে প্রিন্স অফ ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কাজে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে। যেমন 2024 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কার গ্রহণ করেছেন, এরকম আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করেছেন। এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি। যেমন গত জুনের 4 তারিখে 4 জুন রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদেরকে বলি। তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি জোরদারে অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস 2025 সালে কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছেন যে এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে। বেশ ভালো কথা, আমরাও তেমনটা মনে করি। কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা কিংস ফাউন্ডেশনের, সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি। এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পাশে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, যেগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ছোট্ট করে শুধু তাদের নামগুলো বলছি। ইমার্জিং ট্যালেন্ট, উদীয়মান প্রতিভার অধিকারী যারা, তাদের মধ্যে এই পুরস্কারটি এবার যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন এমিলি হার্স্ট, নেইল কানিংহাম, রুয়াদ থমসন। ইয়ং এন্টারপ্রেনার, তরুণ উদ্যোক্তা হিসেবে যারা পাচ্ছেন বার্নাবি হর্ন, জ্যাকব মার্স, এমা রোজ অ্যালাইন, বেথ সামারভিলে। কিছু প্রতিষ্ঠানও পাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট যারা ফেলেছেন বা প্রভাব বিস্তার করেছেন বৈশ্বিকভাবে, দ্য ফ্যাশন কাউন্সিল জার্মানি, দ্য আকুজি রেসিডেন্সি, দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস। জনমত গঠনে যারা কাজ করেছে বা অ্যাডভোকেট অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স লক্সটন, টনি সিং, প্যাট্রিক হোল্ডেন। কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বেশ কিছু প্রতিষ্ঠান, মানে 3-4টি প্রতিষ্ঠান পাচ্ছে এবার পুরস্কারটি। তাদের মধ্যে রয়েছে ভাইব্রেন্ট কমিউনিকেশন সার্ভিস, VCS, দ্য স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন, অশেনলি প্রাইমারি স্কুল। কর্পোরেট অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যাটাগোনিয়া, উক্কাটি, স্কটিশ পাওয়ার একটি রিনিউয়েবল এনার্জি কোম্পানি। টিচিং অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে পাচ্ছেন ক্লডিয়া প্যানারন্ডা, ফন্টেস, সামান্থা বাকলে এবং রবার্ট ফসেট। ইনোভেশন সর্বশেষ যে ক্যাটাগরি, ইনোভেশন ইন প্র্যাকটিস
এই ক্যাটাগরিতে পাচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক নারী উদ্যোক্তা ইয়াসমিন লারি তার নাম, যিনি সামাজিক ন্যায় বিচার, জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে কাজ করছেন। আরো একটি গ্রুপ রয়েছে জলবায়ু পরিবর্তন মানে এই ক্যাটাগরিতেই, টিমোরাস বেস্টিস আম্মার জিমান। তো আমি মোটামুটি সবার নাম বলেছি বা পড়েছি, তাহলে আমাদের প্রধান উপদেষ্টার নাম কোথায়? বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত 4 তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। যেমন আমি ইত্তেফাকের একটি নিউজ পড়ি ছোট করে, যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে হাই কমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেমন বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বা অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে। আমি ইত্তেফাক থেকে বললাম, অন্যান্য যে গণমাধ্যম রয়েছে, আমাদের পত্রিকা রয়েছে, সব জায়গায় একই ধরনের নিউজ, অর্থাৎ এইটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো। আমার একটু খটকা লাগলো, আমি ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে গেলাম। 4 তারিখেই ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে, আপনারা নিশ্চয় দেখছেন, আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মেট উইথ অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস টুডে ahead of his UK visit. They discussed the breadth of the partnership, including trade and investment and deepening cooperation on climate action and the Rohingya response. এর মধ্যে কোথাও সারা কুক যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি বিষয়ে যা নয় তা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি লন্ডন যাচ্ছেন, কি হতে পারে? এটি আসলেই বিস্ময়কর, আমার কাছে আসলেই বিস্ময়কর। বিষয়টি কি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিষ্ঠানগুলো এইবার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে, তার কোনো একটি সদস্য, তার কোনো একটি উপদেষ্টা পদে রয়েছে, তার কোনো একটি মানে এই কমিটিগুলোর যে কোনো একটি জায়গায় রয়েছেন এবং তাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কারটি গ্রহণ করছেন, বিষয়টি কি এরকম? হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। যদি তাই হয়ে থাকে তাহলে পুরস্কার তো তিনি পাচ্ছেন না। তিনি যদি নাই পেয়ে থাকেন তাহলে মানে পুরস্কার তো ওই সংগঠন বা ওই প্রতিষ্ঠানটি পাচ্ছে, সেটি তো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মানে গৌরব জানানোর কিছু নেই, বা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে পাচ্ছেন না, বা দেশের জন্য তিনি এই পুরস্কারটি বয়ে নিয়ে আসছেন না। কেন এই ধরনের প্রচার? এবং তবে এটি তো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সফরকে, এই 10 মাসে 10টি সফর তার হয়ে গেছে। বিভিন্ন সফরের মধ্যে যেগুলো রাষ্ট্রীয় সফর নয় সেগুলো রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দেওয়া হয়েছে তার প্রেস উইং থেকে। বিভিন্ন বৈঠকে যে কথাবার্তা হয়েছে যা নয় তাই প্রচার করা হয়েছে তার প্রেস সচিবের পক্ষ থেকে বা প্রেস উইং এর পক্ষ থেকে। কেন এগুলো প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এগুলো করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করা হয়েছে। এবং এইবারে যদি এটি হয়ে থাকে, আমি জানি না, আমি এখনো নিশ্চিত নই যে বিষয়টি আসলে কি, কিন্তু তালিকায় তো নাম নেই। তিনি যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে থাকেন না কেন, যদি সত্যি পেয়ে থাকেন তার নাম কিন্তু থাকবে, কেন তার নাম নেই? আমি চাই আমার বিশ্লেষণটি ভুল হোক, আমি চাই আমার ধারণাটি ভুল হোক, আমি ছোট হতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ছোট না হন। আর যদি তাই হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর, যথেষ্ট অবমাননাকর। যা নয় তাই প্রচার করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফর উপলক্ষে আগামী 12ই জুন সেখানকার বাঙালি কমিউনিটির সঙ্গে যে মত বিনিময় এবং নাগরিক সম্বর্ধনা আয়োজন করা হয়েছিল, একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে অনুষ্ঠানটি হবে তার দায়িত্ব নিজেই নাকি দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশি শাহগীর বক্ত ফারুক যখন সবকিছু অ্যারেঞ্জ করলেন, যে ভ্যালু তিনি নির্বাচন করলেন, সেই কমিউনিটি হল বা মিলনায়তনের পক্ষ থেকে নাকি বুকিংটি ক্যান্সেল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের
নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আবার এই যে শাহগীর বক্ত ফারুক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ লোক, খুব ঘনিষ্ঠ ব্যক্তি না হলে তো তার উপরে দায়িত্ব দিতেন না, নিজেই নাকি তাকে দায়িত্ব দিয়েছেন যে এটা তুমি করো। এই শাহগীর বক্ত ফারুক আবার আওয়ামী পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তার বাড়ি সুনামগঞ্জে, আরো আরো অনেক পরিচয় রয়েছে, সেগুলো আমি নাই বললাম, কিন্তু ক্যান্সেল করা হয়েছে। মানে তার এই সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্রিটেনের সফরটি বেশ তুলকালাম কাণ্ড ঘটিয়েছে এরই মধ্যে, যা যা খবর আমরা পাচ্ছি। আমি আবারও বলি, আমি কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে যেই তালিকা পেয়েছি, আপনারা নিজেরাই ক্রস চেক করে দেখতে পারেন, তার কোথাও কোনো নাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। যদি বিশেষ ক্যাটাগরিতেও তিনি এই পুরস্কারটি পেয়ে থাকেন, তাতেও তো তার নামটা অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু নেই। আর যদি সত্যি সত্যি তিনি এই পুরস্কার না পান, তাহলে এই ঢাকঢোল পেটানোর কি অর্থ থাকতে পারে আমরা অনুমান করতে পারি, কিন্তু আমাদের জন্য তা নিঃসন্দেহে অপমানজনক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে ফিরে এসেছেন। বেশ কিছুদিন আগে তিনি যখন চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন, তখন তার সেই থাইল্যান্ড গমনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোলপাড় তৈরি হয়ে গেল। আমরা যে একটা অস্থির জাতি এবং খুব সহজেই অপরের প্রতি আস্থা হারিয়ে ফেলি, এমনকি নিজের প্রতি। তারই একটা বাস্তব রূপ আমরা দেখতে পেলাম যখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন। একথা স্পষ্ট যে তিনি দেশের বাইরে যখন গিয়েছিলেন, তখন দেশের সর্বময় কর্তৃত্ব যাদের হাতে বা যার হাতে, নিঃসন্দেহে তারা এই বিষয়টি ওয়াকিবহাল ছিলেন। কিন্তু যখন তার দেশ ত্যাগের পর গুঞ্জন শুরু হলো, আমাদের দেশে একজন রাষ্ট্রযন্ত্রে বা প্রশাসন যন্ত্রে কাউকে খুঁজে পেলাম না যার ব্যক্তিত্ব রয়েছে, সৎ সাহস রয়েছে এবং যার পেছনে মানুষের মতো মেরুদণ্ড রয়েছে। সবাই মুখ লাগানোর চেষ্টা করলেন এবং এই যে রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে গেলেন, এই দায়িত্ব এয়ারপোর্টে যারা কর্মরত সাধারণ পুলিশ কর্মকর্তা রয়েছেন, তাদের কয়েকজনের উপর রীতিমতো গজব আকারে নাজিল করা হলো। তো একটা ছোট বিষয় নিয়ে যখন রাষ্ট্র দাঁড়াতে না পারে কারো পক্ষে, কিংবা অতি ক্ষুদ্র একটা বিষয় নিয়ে যখন রাষ্ট্র প্রতিবাদ করতে না পারে, কাজেই সে রাষ্ট্রের মান মর্যাদা কোথায় থাকে? বা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন, যাদের ন্যূনতম আত্মমর্যাদাবোধ, ন্যূনতম ব্যক্তিত্ব এবং ন্যূনতম মেরুদণ্ড যদি না থাকে, তাদের হাতে একটা দেশ কতটা নিরাপদ এবং কতটা অনিরাপদ, তা আমরা এই 2025 সনে হাড়ে হাড়ে টের পাচ্ছি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন চলে গেলেন, আবার এখন যে ফিরে এলেন, এই দুইয়ের মধ্যে যা কিছু ঘটেছে তা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিয়েছি তাকে আমি কেন রাষ্ট্রপতি হামিদ বলছি, কিংবা তাকে কেন আমি সাবেক রাষ্ট্রপতি বলিনি। আমার দীর্ঘদিন পশ্চিমা দেশগুলোতে থাকার সুযোগ হয়েছে। সেখানে যার সামান্য সে দেশের রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে সেই দেশেরই রাষ্ট্রীয় মদদে, অর্থাৎ রাষ্ট্রীয় স্কলারশিপে। তো সেখানে আমি দেখেছি যে জনপ্রতিনিধিদের যে সম্মান, ওটা আমৃত্যু অক্ষুণ্ণ থাকে এবং তাদের যে পদ পদবি, ওটি কখনো স্থানকাল পাত্রভেদে হেরফের হয় না। যেমন ধরুন, একজন সিনেটর সাবেক, আমাদের দেশে সাবেক বলি, বা একজন মন্ত্রী বা এমপি সাবেক, কিন্তু আমেরিকাতে ওটা বলে না, ইউরোপে ওটা বলে না। যেমন তারা বলে সিনেটর জন, তো দেখা গেল তিনি 10 বছর আগে সিনেটর ছিলেন। কিংবা বলা হয় প্রেসিডেন্ট ক্লিন্টন, প্রেসিডেন্ট বুশ, কিন্তু তারা এখন আর প্রেসিডেন্ট নন। তো তারা তাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে ওইভাবে সম্মান করেন। কিন্তু আমরা তৃতীয় বিশ্বের যেমন মানসিকতা, আমরা হলো যে যখন আমরা চেয়ারে থাকি, ক্ষমতায় থাকি, তখন আমাদের পায়ের কাছে সবাই লুটোপুটি খায়। আর যেই মুহূর্তে আমরা ক্ষমতা হারাই রাজনীতিবিদরা, অমনি তার যে একটা স্বাভাবিক অবস্থান আছে, তিনি যে একটা মানুষ,
বা তার একটা সামাজিক রাজনৈতিক পরিচয় আছে, সব ভুলে গিয়ে তাকে আমরা যতটা অপদস্থ করা দরকার ঠিক ততটাই অপদস্থ আমরা করে ফেলি। তো আপনি যদি পশ্চিমা গণতন্ত্রের ধারক বাহক হন, তাহলে আমাদের দেশে অতীতে যারা প্রেসিডেন্ট ছিলেন, ইনক্লুডিং খন্দকার মোশতাক, তাদেরকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করতে হবে। প্রেসিডেন্ট জিয়া, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, এভাবেই বলতে হবে। তো যাই হোক, সেই কালচারে আদিষ্ট হয়েই বা অদিষ্ট হয়ে বা প্রভাবিত হয়ে আমি জনাব আব্দুল হামিদ সাহেবকে প্রেসিডেন্ট হামিদ বলে সম্বোধন করলাম। দ্বিতীয়ত, তিনি যখন গেলেন, তিনি আমাদের এই জাতির জন্য যে সেবা করেছেন, বৃহত্তর ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ ময়মনসিংহের সাথে সংশ্লিষ্ট আরও কিছু ভাটি অঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ, এই অঞ্চলে 1969 থেকে আজ অবধি জনাব আব্দুল হামিদ একটি ব্র্যান্ড নেম। ওনার মতো সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা এই বৃহত্তর অঞ্চলের দ্বিতীয় কোনো ব্যক্তি জীবিত নেই। ওনার আগে যদি কেউ থেকে থাকেন, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, আব্দুল সামাদ আজাদ সাহেব ছিলেন, জাতি শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করে। আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সাহেব ছিলেন, অত্যন্ত টাঙ্গাইলের মান্নান সাহেব, খুবই সম্মানিত ব্যক্তি ওই বেল্টের। কিন্তু জীবিত ব্যক্তির মধ্যে জনাব আব্দুল হামিদ সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে গ্রহণযোগ্য এবং একটা জীবন্ত ইতিহাস, জীবন্ত কিংবদন্তি। তো এই মানুষটি 7 বার 8 বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আপনারা যারা রাজনীতি করেন, চোখে পানি এসে যায়। একবার এমপি হওয়ার জন্য মানুষ জীবন যৌবন শেষ করে দেয় এবং তার সব কিছু সে বিসর্জন দিয়ে হলে সংসদ সদস্য হতে চায়। আর একবার সংসদ সদস্য হওয়ার পর দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়া, তৃতীয়বার হওয়া, এটা রীতিমতো ভাগ্যের ব্যাপার। এবং এটা যে কত বড় যোগ্যতা যে একজন মানুষ তার নির্বাচনী এলাকাতে 5 বার 6 বার 7 বার 8 বার সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন। ওই মানুষটি ওই নির্বাচনী এলাকার অন্ততপক্ষে 10 লাখ লোকের চোখের মণি, মাথার মুকুট এবং তাদের দোয়া এবং ভালোবাসার উপলক্ষ। কাজেই ওই ধরনের মানুষকে যখন কেউ অপমান করে, 10 লক্ষ মানুষের অনুভূতিকে অপমান করা হয়। তো কাজেই তিনি তার জীবনের প্রায় 60 বছর, 60 ইয়ার্স তিনি রাজনীতির পিছনে ব্যয় করেছেন এবং সফলতম। তৃণমূল থেকে একেবারে তার জীবন শুরু হয়েছে সংসদ সদস্য দিয়ে। তিনি কখনো মেম্বার চেয়ারম্যান দিয়ে রাজনীতি শুরু করেননি। সেখান থেকে ডেপুটি স্পিকার ছিলেন এবং 2 বার রাষ্ট্রপতি। তার কর্মকাল, তার ব্যক্তিগত জীবন, তার ব্যবহার, কোনো কিছু নিয়ে রাজনীতির যারা স্টেক হোল্ডার কেউ কখনো অভিযোগ করেননি। তিনি যখন স্পিকার ছিলেন, আওয়ামী লীগের লোকের চাইতে বিএনপির লোকজন তাকে ভালোবাসতেন। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন তার যে রাষ্ট্রপতির সহজ সরল জীবন, সহজ সরল কথাবার্তা, তার যে সহজ সরল উক্তি, এটি আবহমান বাংলার যে একজন রাষ্ট্রপতি, মোটে মজুর কুলি, তাদের রাষ্ট্রপতি, এই যে অভিদা গণমানুষের যে রাষ্ট্রপতি, সুদীর্ঘ 60 বছরের শ্রম মেধা, আমরা এতটা অকৃতজ্ঞ, এতটা অভদ্র, এতটা বাজে স্বভাবের যে এই বিষয়গুলো আমরা একবারও স্মরণ করলাম না যে এই বয়োবৃদ্ধ মানুষটি, 78 বছর বয়স্ক মানুষটি, তার শারীরিক জটিলতা রয়েছে এবং সেই শারীরিক জটিলতার জন্য তার চিকিৎসা প্রয়োজন, তিনি অসুস্থ। আমরা তাকে দ্বিধার্সে গালিয়ে দিলাম এবং তিনি দেশ থেকে পালিয়ে গেছেন অনেকটা বনহুর, দস্যু বনহুরের মতো, অনেকটা সেই গডফাদার, ম্যারিও পুজোর গডফাদারের মতো তিনি সবার চোখে ধুলো দিয়ে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু একজন রাষ্ট্রপতি, আমাদেরই রাষ্ট্রপতি, আমাদের এই মহান সংসদের স্পিকার, আমাদের দেশের 10 লক্ষ মানুষ যাকে 7 বার নির্বাচিত করেছেন, সে মানুষটি জীবন সানিয়ে এসে এতটা অসুস্থ যে তিনি লুঙ্গি পরে হুইল চেয়ারে করে
প্লেনে যেতে বাধ্য হয়েছেন এবং একইভাবে তিনি বিদেশ থেকে ফিরে এসেছেন। আমরা একটি বারের জন্য আমরা আমাদের মানবতাকে জাগ্রত করিনি, মনের দুয়ারকে উন্মুক্ত করে তাকে দেখার চেষ্টা করিনি। এই গেল এক। এই অপরাধের কারণে কিন্তু আমরা দিনের পর দিন, বছরের পর বছর আমরা খারাপ শাসক দ্বারা শাসিত হয়েছি। আমরা সবসময় বলি অমুকে ফেরাউন, অমুকে সুদখোর, অমুকে অমুক, কিন্তু এগুলো কেন হচ্ছে? মূল কারণ হলো আমরা সত্য কথাটি সঠিক সময় বলতে পারছি না, সত্যের পক্ষে দাঁড়াতে পারছি না। আমরা সবসময় হলো বাতাস যেই দিকে সেই দিকে আমরা পাল তুলে নৌকা চালিয়ে দিচ্ছি। রাষ্ট্রপতি হামিদের ক্ষেত্রে আমরা যে অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, তিনি তার সেই অসুস্থ শরীর নিয়ে আবার বাংলাদেশে এসে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, সব মানুষ পালায় না, সব মানুষের জন্য পালানো শোভা পায় না। দ্বিতীয়ত, তিনি কে? তিনি সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কোনো পিএইচডি ডিগ্রি হোল্ডার নন। তিনি দেশ বিদেশ থেকে কোনো ডিগ্রি প্রাপ্ত অতি পণ্ডিত ব্যক্তি নন। তিনি আমাদেরই রাষ্ট্রপতি, আমাদেরই হামিদ ভাই। তিনি আলু ভর্তা দিয়ে ভাত খান, মাছের ঝোল দিয়ে, গুঁড়ো মাছের ঝোল দিয়ে ভাত খান এবং ভাটি অঞ্চলের কথায় কথা বলেন, কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের ভাষায় কথা বলেন। তিনি সেই ব্যক্তি, জীবনের শুরু থেকে সেই পর্যন্ত একটা আদর্শ তিনি ধারণ করে রেখেছেন। লোভ এসেছে, লালসা এসেছে, কামনা এসেছে, বাসনা এসেছে, যেগুলো ব্যক্তিগত এবং গোপনীয়, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু জাতির কাছে তিনি কখনো বেঈমান, তিনি কখনো মুনাফেক, তিনি কখনো মীর জাফর এই অবস্থায় তিনি নিজেকে তুলে ধরেননি। প্রেসিডেন্ট জিয়া তাকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য বহুবার তাকে অফার দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধু লাশের উপরে, বঙ্গবন্ধু রক্তের সঙ্গে বেইমানি করে বঙ্গবন্ধু লাশের উপর দাঁড়িয়ে তিনি সেই মন্ত্রী পরিষদে যোগদান করতে যাননি। খন্দকার মুশতাক তাকে প্রস্তাব দিয়েছিলেন মন্ত্রী হওয়ার জন্য, তিনি যাননি। এরশাদ সাহেব রীতিমতো তার উপর জুলুম করেছেন তাকে নেওয়ার জন্য, কিন্তু অন্য সব আওয়ামী লীগ নেতা বা বিএনপির নেতার মতো তিনি ক্ষমতার পিছনে ছুটেননি। তিনি তার নীতি নিয়ে, তিনি তার আদর্শ নিয়ে একটা জায়গাতে আছেন। আপনি তাকে ভালো বলতে পারেন, মন্দ বলতে পারেন, তিনি তার মতো জায়গাতে আছেন। তিনি কখনোই সুবিধাভোগী ছিলেন না, তিনি সুবিধার পেছনে ছুটেননি। দল যখন ক্ষমতায় এসেছে, দল থেকে পুরস্কৃত করেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি কোনো অবস্থাতেই কারো দুধের মাছি হওয়ার জন্য তিনি ছুটোছুটি করেননি। একটা মানুষের জীবনের ৭৬-৭৮ বছর এভাবেই চলে গেছে। তার বঙ্গভবন তিনি যখন ছিলেন, ও বঙ্গভবন কিশোরগঞ্জের মানুষের জন্য খোলা ছিল, ওই বঙ্গভবন সাধারণ মানুষের জন্য খোলা ছিল। যে কোনো মানুষ তার সাথে দেখা করতে পারতেন, তার মেহমান হতে পারতেন, তার ঘরের খাবার খেতে পারতেন, এবং এখন পর্যন্ত সেই জিনিসটি রয়ে গেছে। তো সেই আব্দুল হামিদ সাহেব ফিরে এসেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার সফলতা কামনা করি, এবং মনে করি যে তার মতো মানুষ এই বাংলায় আরও বেশি বেশি জন্ম নিক, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকুক, ফাঁসির মঞ্চে গিয়ে সত্য বলুক, এবং সমস্ত লোভ লালসাকে পায়ে মারিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকা যে মানুষগুলো, তারা জনাব আব্দুল হামিদ, আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার জীবন থেকে এবং জীবনের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুক, এই হোক আমাদের ব্রত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।